ভাবছেন পড়ালেখা করে জীবনে প্রচুর টাকা কামাবেন, তাই না? কিন্তু এটি আদৌ কি সম্ভব? মানুষ তো পড়ালেখা করে সত্যিকার অর্থ মানুষ হতে, কিন্তু আমাদের দেশে কিছু অসাধু ব্যবসায়ী পড়ালেখাকে তো ব্যবসায় পরিণত করেছে। প্রশ্ন পাস, এই কথার সাথে আজ আমরা সকলেই পরিচিত। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক থেকে শুরু করে কলেজ, ভার্সিটি, ইঞ্জিনিয়ারিং, মেডিকেল কলেজ, ভর্তি পরীক্ষা, চাকরি পরীক্ষার গণ্ডি পেরিয়ে আজ বিসিএস পর্যন্ত তার বিস্তার। আজ আমরা জাতি হিসেবে কতই না লজ্জিত। এবং কি শুনেছি এদেশে কারিগরি শিক্ষা বোর্ডে নাকি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এর সার্টিফিকেট বিক্রি করা হতো মাত্র 25,000 টাকায়। তাহলে 4 বছর কঠোর পরিশ্রম করে আসা শিক্ষার্থীগুলোর দাম থাকলো কই? যেখানে মাত্র 25,000 টাকায় সার্টিফিকেট পাওয়া যায়, তাদের দাম থাকলো কই যারা রাত দিনকে উৎসর্গ করে বিসিএস পরীক্ষার প্রিপারেশন নিয়ে বিসিএস পরীক্ষা দিতে গেল আর কুচক্রের দলের প্রশ্ন পাশ করে জিতে গেল। অন্যদিকে কোটার ফাওয়ারে সাধারণ শিক্ষার্থীরা আজ ধ্বংস। তারা আজ যাবে কোন পথে? কি আপনার মনে এখন এই প্রশ্ন আসে না? কি হচ্ছে সাধারণ মানুষের সাথে? আমাদের ছাত্র ভাইরা কোটা বাতিলের জন্য প্রতিনিয়ত আন্দোলন করে যাচ্ছে। আমাদের গুলি করবে, আমরা বুক পেতে দেব, কিন্তু আমাদের দাবি না মেনে রাজপথ ছাড়ব না। ছাত্র সমাজের আন্দোলন মাথা দিয়ে বন্ধ করা যাবে না। আর অপরদিকে তারা বলে আমি 70%ই আশা করি। 70% কোটা? জি। মানে এটা কি মুক্তিযোদ্ধাদের জন্য? হ্যাঁ, মুক্তিযোদ্ধাদের জন্য। আজ আমাদের দেশে প্রতিনিয়ত ঘটছে অসাধুদের অসৎ কার্যকলাপ। কি করবেন আপনি? চাইলেও কিছু করতে পারবেন না। আমাদের প্রিয় সাহিত্য ঠিকই বলেছেন, এদেশে প্রতারণা আর মিথ্যাই পরিপূর্ণ। যেমন চেয়ারম্যান প্রতারক, এমপি প্রতারক, ডিসি প্রতারক, এডিসি প্রতারক, টিওনো প্রতারক, ইওনো প্রতারক, জেল সুপার প্রতারক। অপরদিকে সবচেয়ে বড় চোর এই প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় কারা কারা অবৈধ সন্তান হিসেবে প্রশাসনে জন্মগ্রহণ করছেন এবং জন্মগ্রহণ করে এখন বিভিন্নভাবে দলীয় তকমা লাগাইয়া ভালো ভালো অবস্থানে আছেন, এইটা আনতে হবে। শুনেন, কোটার জন্য আন্দোলন করে ছাত্ররা, সারা বাংলাদেশের মানুষ কোটার জন্য আন্দোলন করতেছে, কিন্তু এরা কি জানে যে সবচেয়ে বড় কোটা তো হচ্ছে গিয়ে চোর কোটা। এই দেশে বেকার মানুষের অভাব নেই। আপনাকে যদি বলি এদেশে মানুষের তুলনায় বেকার একটু বেশিই বটে। গত বছরের আগস্টে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি জানায় যে দেশে শিক্ষিত জনগোষ্ঠীর শতকরা 47% বেকার। ওই বছর একই সময়ে আইএলও জানায় যে বাংলাদেশের তরুণদের বেকারত্বের হার 10.6%। যদিও জাতীয় পর্যায়ে বেকারত্বের হার তখন ছিল 4.2%। বিবিএস এর ডিজিটাল জনশুমারি ও গৃহ গণনার প্রতিবেদনের তথ্য অনুসারে দেশের 15 থেকে 24 বছর বয়সী তরুণদের সংখ্যা প্রায় 3,15,61,811 জন, যা মোট জনসংখ্যার 19.11%। আর 2019 সালে বিআইডিএস এর এক গবেষণায় দেখা যায় শিক্ষিত যুবকদের মধ্যে সম্পূর্ণ বেকার 33.32%। বাকিদের মধ্যে 47.7% সার্বক্ষণিক চাকরিতে, 18.1% পার্ট টাইম বা খণ্ডকালীন চাকরিতে নিয়োজিত। 2019 সালে বেকারত্বের হার যেখানে ছিল 33.32%, 2023 সালে এটি এসে দাঁড়িয়েছে 47%। কি আপনারা এখনও হতাশ হবেন না? কেন এত বাড়ছে বেকারের সংখ্যা? তা হয়তো আপনিও জানেন অনেক আগ থেকেই। চলুন একটু মাথাপিছু আয় সম্পর্কে জেনে নিই। এদেশে মানুষের 2022-23 অর্থ বছরের মাথাপিছু আয় বেড়ে দাঁড়িয়েছে $2,784 মার্কিন, যা গত 2022-23 অর্থ বছরে ছিল $2,750, 2021-22 অর্থ বছরে ছিল $2,793 এবং 2020-21 অর্থ বছরে ছিল $2,591 মার্কিন। মাথাপিছু আয় বাড়ার পরেও কেন মাথাপিছু ঋণ এবং বেকারত্বের সংখ্যা এত বাড়ল? আমাদের দেশে প্রতিটা মানুষের মাথাপিছু ঋণ বেড়ে দাঁড়ালো 1.5 লক্ষ টাকা। যদি মানুষ হয় 18 কোটি কিংবা তারও বেশি, তাহলে ঋণের হিসাবটি আপনি মিলিয়ে নিন। সারা বাংলাদেশে কত টাকা আসে? সিপিডির দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, 3 বছর আগে মানুষের মাথাপিছু ঋণের পরিমাণ ছিল 1 লক্ষ টাকা, এখন তা এসে 1.5 লক্ষ টাকায় দাঁড়িয়েছে। কেন তা এসে দাঁড়ালো 1.5 লক্ষ টাকায়? সিপিডির চেয়ারম্যান ডাক্তার রেহমান সোবান বলেছেন, 80-এর দশকে অনেক আফ্রিকান ও লাতিন আমেরিকান দেশ স্বল্পমেয়াদের ঋণ নিয়ে বিপদে পড়েছিল। সম্প্রতি এই বড় উদাহরণ শ্রীলঙ্কা। বাংলাদেশেও স্বল্পমেয়াদের ঋণ বাড়ছে। শ্রীলঙ্কার মতোই বিপজ্জনক পথে আছে এই দেশ। তিনি বলেন, বাংলাদেশের ঋণের বড় বাধা এখন ঋণগুলোর শর্ত এবং সঠিক বাস্তবায়ন। আমরা যদি 80-এর দশকের ঋণ সংকটের দিকে তাকাই, সেখানে দুটি পরিস্থিতি ছিল। একটি লাতিন আমেরিকার খুব বেশি ঋণ নিয়ে বিপদে পড়া, আর অপরটি ছিল স্বল্পমেয়াদী ঋণ। ডাক্তার রেহমান সোবান বলেন, একইভাবে বাংলাদেশ স্বল্পমেয়াদী ঋণ নিয়ে সংকটে পড়েছে। আজ যার ভোগান্তি আমাদের সকলকে পেতে হচ্ছে। বাড়ছে প্রতিটি মানুষের ঋণের বোঝা, চাকরিহীন যুবকের সংখ্যা, কোটাদারীদের সুবিধা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। কি করবেন আপনি? এসব সাধারণ মানুষকে কত নিচ ফেলে দিয়েছে তা আমি আপনি সকলে টের পেয়েছি অনেক আগেই। এদেশে 22তম বিসিএস থেকে শুরু করে 46তম বিসিএস পর্যন্ত প্রশ্ন পাশ হয়। এদেশে গাইড ড্রাইভার বিসিএস প্রশ্ন পাশ করে ডুপ্লেক্স বাড়ি এবং কোটি কোটি টাকার মালিক হয়। কেউ উন্নত বংশের গরু বিক্রি করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয়। আরও কত কিছু ঘটছে এদেশে। আর প্রশ্ন পাশের পেছনে আপনি কাকে দায়ী করবেন?
শিক্ষার্থীদেরকে, সরকারকে নাকি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষকে? যদি তারা সৎ হতো তাহলে শিক্ষার্থীরা হয়তো এই ধরনের দুঃসাহস কখনো দেখাতো না। আজ তাদের এই দুঃসাহসে আমাদের এই অধপতন। আবার নাকি মানব দরদি বিশেষ পরীক্ষার প্রশ্ন পাশ করে। আপনি গাড়ি চালক হয়ে এত সম্পদের মালিক গাড়ি চালালাম 15 বছর আগে, এখন তো আমি ব্যবসায়ী। প্রশ্ন ফাঁস করে কত টাকা কামিয়েছেন? প্রশ্ন ফাঁসে 2 টাকা কামাইছি, সব খরচ করছি আল্লাহর রাস্তায়, এদেশে 1979 সালে সর্বপ্রথম এসএসসির প্রশ্ন পাশ দিয়ে শুরু হয় কালোবাজারের সূচনা। শুধু কি বিশেষ পরীক্ষার প্রশ্ন পাশ হয়েছে, আরও কত কি, আজ তার অনেক ইতিহাস সেখানে তুলে ধরব। গত 12 বছর পাবলিক সার্ভিস কমিশন পিএসসি আওতাধীন ক্যাডার নন ক্যাডার নিয়োগের অন্তত 30টি পরীক্ষার প্রশ্ন পাশ হয়। সরকারি হিসাব মতে বাংলাদেশের শিক্ষাক্ষেত্রে সরকারি পরীক্ষায় সর্বপ্রথম 1979 সালের মাধ্যমিক এসএসসি পরীক্ষার প্রশ্ন পাশ হয়। কিন্তু এটি আরও ভয়াবহ আকার ধারণ করে 2014 সাল থেকে। পিএসসি, জেএসসি, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার মতো বাংলাদেশের অন্যান্য সরকারি প্রতিষ্ঠানসমূহের প্রশ্ন পাশ হওয়ার ভয়ঙ্কর তাণ্ডব শুরু হয়। এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষার প্রশ্ন পাশ হয়। 2014 সালে বিদ্যালয় ও কলেজ পর্যায়ে অনুষ্ঠিত সব কয়েকটি পরীক্ষার প্রশ্ন পাশ হয়। 2014 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলাকালে ঢাকা বোর্ডের ইংরেজি প্রশ্ন পাশ হয়। এরপর থেকে অনুষ্ঠিত সব কয়েকটি পাবলিক পরীক্ষার প্রশ্ন কম বেশি পাশ হতে থাকে। 2015 সালে মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষার প্রশ্ন পাশ হয়। 2017 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘ ইউনিটের প্রশ্ন পাশ হয়। এখনও কারিগরি শিক্ষা বোর্ডের প্রশ্ন পাশের ভয়াবহ তাণ্ডব চলছে। তা আমরা কখনো টের না পেলেও এটি কিন্তু সর্বদা হয়ে যাচ্ছে। এখনও কলেজ কর্তৃপক্ষদের কাছ থেকে আমরা কোনো সাড়া পাইনি, অথচ তাদের মধ্যে অনেকেই এই সম্পর্কে জ্ঞাত। প্রশ্ন পাশের শাস্তি, প্রশ্ন পাশ প্রকাশ বা বিতরণের সঙ্গে জড়িত থাকার শাস্তি ন্যূনতম 3 বছর থেকে সর্বোচ্চ 10 বছরের কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রয়েছে। কিন্তু আমাদের দেশে এটি তেমন একটি কার্যকর বলে আমার মনে হয় না। কিন্তু এই ব্যবস্থার কি হলো? এটি তো আজও চলছে, বন্ধ আর হলো কই? এখন তো বিশেষ ক্যাডারকে দেখলে প্রশ্ন জাগে, কত টাকা দিয়ে কিনলেন আপনি প্রশ্ন? এই কথা তাদের জন্য প্রযোজ্য যারা কুপথ অবলম্বন করে ক্যাডার হয়েছে। আর যারা সুপথ অবলম্বন করে কঠোর পরিশ্রম করে ক্যাডার হয়েছে তাদের জন্য সালাম এবং মন থেকে ভালোবাসা। একসময় সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানগুলোর চাকরির পরীক্ষা নিজেরাই নিয়ে নিত, কিন্তু প্রশ্ন পাশ সহ নানান বিতর্কের কারণে তারা প্রশ্ন তুললেন নির্দিষ্ট কিছু প্রতিষ্ঠানের হাতে। এখন ওই প্রতিষ্ঠানগুলো নিজেরাই প্রশ্ন পাশ করে বিতর্কের মধ্যে পড়েছে। 2-1টা প্রতিষ্ঠানের নাম না বললে নয়। নাম্বার 1, ইউনিভার্সিটি অব ব্যাংক ম্যানেজমেন্ট। নাম্বার 2, বুয়েটের মতন বিশ্ববিদ্যালয়েও প্রশ্ন পাশ করে বিতর্কের মধ্যে পড়েছে। কাকে বিশ্বাস করবেন আপনি? সবই তো বিষাক্ত। তারা আসলেই কি আমাদের দেশের যোগ্য মানুষ উপরে দিচ্ছে? তা আজ আমাদের কাছে স্বচ্ছ আয়নার মতো পরিষ্কার। বলতেছি এদেশের কোটা ব্যবস্থার কথা। এটি আজ আমাদের দেশে এত ভয়ঙ্কর রূপ নিয়েছে তা একেবারে জঘন্য। বাংলাদেশে শিক্ষার হার এমনিতেই কমে না, যার কারণে কোটা ব্যবস্থা। এই ব্যবস্থা দেখে মানুষ কি আর পড়াতে চাইবে তাদের ছেলে মেয়েদেরকে স্কুল মাদ্রাসায়? আগামীতে আমার সন্তান কি করবে? আমার সন্তানের তো প্রাপ্য আছে, মেধাবী যখন হবে তখন আমার সন্তানের তো একটা সরকারি চাকরিজীবী আশা থাকে। বা আমি যে রিক্সা চালায়া আমার সন্তানক এত কষ্ট করে মানুষ করে মেধাবী ছাত্র বানায়া যদি তার চাকরি না হয়, সেও যদি রিক্সা চালায়, তাহলে এই শিক্ষার কোনো প্রয়োজন নেই আমাদের দেশে। এই কোটা ব্যবস্থা আজ আমাদের দেশে এত ভয়ঙ্কর রূপ নিয়েছে তা একেবারে জঘন্য। একজন মুক্তিযোদ্ধা যদি তার নিজ জীবদ্দশায় কথা বলে যায়, আজকে নির্লজ্জের মতো কোন মুক্তিযোদ্ধারা কোটা চায়? আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান। আমার পিতা 2013 সালের 30শে জুন মারা যায়। 29শে জুন অনাকাঙ্ক্ষিত ভাবে কাকতালীয় ভাবে তার মুক্তিযোদ্ধা সনদটা আমাকে দেখিয়েছিল এবং সেদিন আমি তাকে দুঃখ করে বলেছিলাম, বাবা তোমার মুক্তিযোদ্ধা সনদ থাকতে আমরা চাকরি পাই না, আমরা তো কোটা সুবিধা পেতে পারতাম। সে বলেছিল মুক্তিযুদ্ধের পর তুমি তোমার বাবাকে ফেরত পেয়েছ, তার চেয়ে বড় সার্টিফিকেট আর কি হতে পারে? এটি মেধাবী ছাত্রদের লেখাপড়ার স্পিড যেমন কমিয়ে দিচ্ছে, তেমনি প্রজন্মের কোটি কোটি যুবককে হুমকির মুখে ফেলে দিচ্ছে। আজ সাধারণ একটা ইন্টারমিডিয়েট পাস করা পুলিশ ভার্সিটির ছাত্রদের গায়ে হাত তোলে। আপনার আমার কিছুই করার নেই। দিস ইজ দ্য পাওয়ার অফ কোটা। চলুন কোটার ভয়াবহতা সম্পর্কে একটু বলি। জুলাই 5, 2024 সালে রেলওয়ে চাকরি পরীক্ষা হয়েছে। এর মধ্যে 25 জন পাবে নিয়োগ, 20 জন হচ্ছে পোষ্য কোটা, 2 জন হচ্ছে মুক্তিযুদ্ধ কোটা, 3 জন হচ্ছে সাধারণ কোটায়। অথচ কত লাখ লাখ ক্যান্ডিডেট এর জন্য আবেদন করেছে। 18 কোটি জনগণের দেশে মাত্র 3 জন সাধারণ মানুষ চাকরি পাবে। একবার ভেবে দেখেছেন? এই কারণেই হয়তো আমাদের দেশে আজ 47% মানুষ বেকার। ইনশাআল্লাহ আমরা বারবার গর্জে উঠবো 71-এর মতো কোটা বাতিলের উদ্দেশ্যে।